আসসালামু আলাইকুম। আজকে আমি টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স গ্রামারের গুরুত্বপূর্ণ একটি পার্ট। টেন্স খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস। টেন্স ছাড়া কোনো গ্রামারই করা সম্ভব নয় ভালোভাবে। এই জন্য টেন্সের গুরুত্ব খুবই অপরিসীম। তো টেন্স কত প্রকার, কিভাবে চিনতে হয়, কত পুরাতন প্রণালী, চেনার উপায়, সবগুলো আমি ধাপে ধাপে একের পর এক আলোচনা করব। তো আমরা একটু ভিডিওটা দেখতে থাকি। টেন্স টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। তো টেন্স তো কাকে বলে? টেন্স শব্দের অর্থ কি? টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল, কাল বা সময়। অর্থাৎ এবার টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। ক্রিয়া মানে কি? কাজ। কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কত প্রকার? টেন্স প্রধানত 3 প্রকার। আর যদি বলে মোট কত প্রকার? মোট 12 প্রকার। তাহলে প্রধানত 3 প্রকার কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানে কোনো কাজ হওয়া, বর্তমানে কোনো কাজ হয়, এর বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স কি? অতীতে কোনো কাজ হয়েছিল, অতীতে কোনো কাজ হয়েছিল, এর বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। আর ফিউচার টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ করা হবে, এখনো হয় নাই, হবে, এর বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। তো এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। তার 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রেজেন্ট টেন্সকে যে 4 ভাগে ভাগ করা যায়, এর প্রথম যে ভাগটি, সেই ভাগটির নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানবো। তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে আমরা এখন শিখবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? তাহলে 12টা টেন্সের মধ্যে প্রথম যে টেন্সকে ভাগ করা হয়েছে, সেই প্রথম যে 1 নম্বর যে টেন্স, সেই টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, কে কত ভাগে ভাগ করা, এর প্রেজেন্ট, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, এর চেনার উপায়, বাংলায় কিভাবে চিনতে হয়, ইংরেজিতে কিভাবে চিনতে হয়, এর কি কি শর্ত আছে, এগুলো আমরা শিখবো। এই সংজ্ঞা সহ আমরা শিখবো। তো প্রথমে আমরা একটা সংজ্ঞা শিখি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ করা বোঝালে, বা বর্তমান সময়ে কোনো কাজ হয়, বা ঐতিহাসিক ঘটনা, নিকটবর্তী ভবিষ্যৎ, চিরন্তন সত্য ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমি আবার বলছি, বর্তমান সময়ে কোনো কাজ করা বোঝালে, বা ঐতিহাসিক ঘটনা, নিকটবর্তী ভবিষ্যৎ, চিরন্তন সত্য, এগুলো বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এর চেনার উপায় কি? চেনার উপায় কিসের চেনার উপায়? বাংলা ক্রিয়াপদের চেনার উপায়। তাহলে কি চেনার উপায়? চেনার উপায়, চেনার উপায় কি? রস্যায় ওয়া ও ইয়া আ ইত্যাদি থাকবে। বাংলা ক্রিয়াপদের শেষে রস্যায় ওয়া ও ইয়া আ ইত্যাদি থাকবে, তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, এর গঠন আছে। গঠনটা কি? গঠনটা হচ্ছে
গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এখানে প্রশ্ন আসতে পারে যে ভার্বের V1 কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি। অনেকে তো সাবজেক্ট জিনিসটা কি, ভার্ব জিনিসটা কি, অবজেক্ট জিনিসটা কি, এই জিনিসটা তো এখনো জানে না। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, মানে মানে যার দ্বারা কাজটি সম্পূর্ণ হয় সেটি হচ্ছে সাবজেক্ট। যার দ্বারা কাজটি সম্পূর্ণ হয় মানে যে কাজটি করছে সেইটি হচ্ছে কি সাবজেক্ট। আর অবজেক্টে কি? কর্তা যার দ্বারা কাজটি সম্পন্ন করছে, মানে কর্তা যে জিনিসটা দিয়ে কাজটি সম্পূর্ণ করছে, অর্থাৎ যে কাজটি করছে সেটা হচ্ছে কি অবজেক্ট। কর্তা যে কাজটি করছে সেই কাজটি হচ্ছে অবজেক্ট। তাহলে কর্তা কি যে কাজটি সম্পূর্ণ করে সেটা হচ্ছে কর্তা। আর অবজেক্ট কি? কর্তা যার দ্বারা কাজটি সম্পূর্ণ করে, যার দ্বারা বা যে কাজটি করছে, যে সকল কাজটি করছে সেইটা হচ্ছে অবজেক্ট। আর ভার্ব কি? আমরা জানি যাওয়া আসা, খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলো সব হচ্ছে ভার্ব। এগুলো কি? সব হচ্ছে ভার্ব। এখন এখানে একটা সত্য আছে যে ভার্বের V1। ভার্বের V1 মানে কি? আমরা ফর্ম চিনেছি। ফর্মে আছে যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর আছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর্ম কত প্রকার? 3 প্রকার। কি কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল কি ফর্ম। এখানে যদি আমি দেই গো, তাহলে গো থেকে কি দিবে? 2 নম্বর ফর্ম হবে কি ওয়েন্ট, 3 নম্বর হবে কি গন। দেখছো? তাহলে এটা হচ্ছে ভার্বের V1, এটা হচ্ছে ভার্বের V2, আর এটা হচ্ছে ভার্বের V3। তো এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের V1 হয়। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে অনেকে বলবে ভার্বের বেস ফর্ম। এই V1 এর অপর নাম হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম এখানে এত বড় না লিখে এখানে সংক্ষিপ্ত করে লিখলাম কি ভার্বের V1। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের V2 দেই তার মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের V3 দিলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি নির্দেশ করে? ভার্বের V1 থাকতে হবে, তা না হলে কিন্তু সেটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। তো এই টেন্সে কাজ করতে হলে আমার আরেকটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়েছে কর্তা যদি, আচ্ছা তার আগে আমি একটু শিখে দেই যে পার্সন শিখতে হবে। পার্সন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাজ করার আগে আমাদেরকে পার্সন শিখতে হবে। পার্সন কত প্রকার, কি কি শিখতে হবে, এবং নাম্বার শিখতে হবে। এখন আমরা একটা বাংলা বাক্য লিখি, যেমন আমি ভাত খাই। এখানে দেখেন বাংলা ক্রিয়াপদের শেষে কিন্তু আছে রস্যাই। এটা কিন্তু এটা বাংলা বাক্য, এবং বাংলা ক্রিয়াপদের শেষে কি আছে? ক্রিয়া মানে কি? ভার্ব। ভার্বের শেষে কি আছে? বাংলা বলা হয় ক্রিয়া, ইংলিশে বলা হয় ভার্ব। এই ভার্বের শেষে কি আছে? রস্যাই আছে। কি আছে? রস্যাই আছে। তাহলে রস্যাই হলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, আমাদের কি খুঁজে বের করতে হবে? আমাদের বের করতে হবে অবজেক্ট খুঁজে বের করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই বাক্যটা আছে। এই বাক্যটি এখন ইংরেজি এর রূপান্তর করব। ইংরেজিতে কিভাবে রূপান্তর করব? প্রথমে লাগবে আমার একটা সাবজেক্ট। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে এই বাক্যে কে কাজটি সম্পন্ন করেছে? আমি কাজটি সম্পন্ন করেছি। তাহলে আমি ইংরেজি হচ্ছে কি এখানে? আই। তাহলে সেখানে সাবজেক্ট কি? আমি ইংরেজি হচ্ছে আই। তারপর কি আমার লাগবে? একটা ভার্ব। ভার্ব কি? এখানে খাই। তাহলে খাই, খায়ের কোন ফর্ম লাগবে? প্রেজেন্ট ফর্ম লাগবে। কিন্তু তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে ইট এর প্রেজেন্ট ফর্ম কি হবে? ইএটি, ইট। ইএটি, ইট।
এট ইট, তাহলে আই ইট। তারপর কি আসবো আমরা একটা অবজেক্ট নিয়ে আসবো, অবজেক্টটা কি ভাত, তাহলে আই ইট রাইস। তাহলে আই ইট রাইস মানে কি আমি ভাত খাই, আমি ভাত খাই। তো এখানে ভার্বের V1 এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তিনটা জিনিস লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কাজ করতে হলে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট আসবে, অবজেক্ট লাগবে। তো এটা তো শিখলাম কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে চিনতে হয়। চেনার উপায় কি, বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই ওয়া ও ইয়া ইত্যাদি থাকবে। এবার এই গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবং একটা বাংলা বাক্য যদি আমি এখানে দিচ্ছি যে আমি ভাত খাই, এর বাংলা বাক্যের ভিতর থেকে আমাকে সংযুক্ত করতে হবে কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট, কোনটি সাবজেক্ট। এমনকি আরেকটা জিনিস বলে দেয় যে বাংলা বাক্যে ভার্ব সবসময় লাস্টে থাকে, ভার্ব খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে। তো এটা হচ্ছে বাংলা বাক্যে ভার্ব সবসময় লাস্টে থাকে, লাস্টে কি আছে খাই, এটা হচ্ছে ভার্ব। আর সাবজেক্ট আর অবজেক্ট পাশাপাশি থাকে, প্রায় কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে। তো এখান থেকে আমরা সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করব, খুঁজে বের করে আমাদের যে গঠন প্রণালী আছে সেই গঠন প্রণালীতে আমরা এই স্ট্রাকচারে আমরা এই যে সাবজেক্ট অবজেক্ট গুলো আমরা ধারাবাহিকভাবে বসাই দেব স্ট্রাকচার অনুযায়ী। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা এখন একের পর এক দেখতে থাকবো। যেমন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম চিনতে হবে নাম্বার। নাম্বার নাম্বার কত প্রকার? নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার একটা কি, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে প্লুরাল, প্লুরাল সিঙ্গুলার মানে কি এক, আর প্লুরাল মানে একের অধিক, একের অধিক, একের কি অধিক। তাহলে সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের অধিক। তো সিঙ্গুলার কখন হবে, কখন সিঙ্গুলার আর কখন প্লুরাল হবে? আমরা একটু পার্সন শিখতে হবে। এবার পার্সনে কখন সিঙ্গুলার কখন প্লুরাল এটা শনাক্ত করতে হবে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব সহজে শনাক্ত করতে পারবো। নাম্বার কত প্রকার? নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল। এরপর আমরা শিখব পার্সন। পার্সন 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 কত প্রকার? পার্সন হচ্ছে কি তিন প্রকার। এক নম্বর কি ফার্স্ট পার্সন, এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন। দুই নম্বর সেকেন্ড পার্সন। তিন নম্বর থার্ড পার্সন। এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, দুই নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, তিন নম্বর হচ্ছে থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সনের ভিতরে একটা ভাগ আছে, ভাগ বলতে ফার্স্ট পার্সনে কে কিভাবে চিনবো? ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা। তাহলে আমি ইংরেজি কি আই, আর আমরা ইংরেজি হচ্ছে উই। তাহলে আমি এবং আমরা মানে আমি এবং আমার সাথে যারা আছে তারা হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন মানে কি? সেকেন্ড পার্সন মানে ইউ। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ মানে তুমি, তুমি যে ভিডিওটি দেখছো তুমি হচ্ছে। তাহলে সেকেন্ড পার্সন কারা? ইউ। সেকেন্ড পার্সন মানে ইউ, সেকেন্ড পার্সন মানে কি ইউ। আচ্ছা, আর থার্ড পার্সন মানে কি? থার্ড পার্সন মানে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কারা? আমি আমরা তুমি তোমরা বাদে, আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যারা সবাই আছে থার্ড পার্সন। আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যারা আছে, এখানে ইউ ইউরও দিতে পারো, বাকি যারা আছে তারা সবাই থার্ড পার্সন। কারা তারা? তারা হচ্ছে হি, সি,
শি ইট ইত্যাদি, হি শি ইট ইত্যাদি, এরা হচ্ছে কি, এরা হচ্ছে থার্ড পারসন। এখন আমি যে নাম্বার শিখালাম, এই নাম্বারের ভিতরে বুঝাবে আবার দুইজন বুঝাবে, মানে একের অধিক বুঝাবে, মানে সিঙ্গুলার বোঝাবে প্লুরাল বোঝাবে। তাহলে আমি এখানে একজন অর্থাৎ সিঙ্গুলার, তুমি এখানে প্লুরাল নাম্বার মানে একের অধিক, মানে আমরা সবাই মিলে অনেকজন আছি। ইউ মানে কি তুমি, এখানে তুমি এখানে একজন বোঝাও, আবার ইউর বোঝালে অনেকে বোঝায়। এখানে হি একজন বোঝাচ্ছে, শি একজন বোঝাচ্ছে, ইট একজন বোঝাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। এখানে আরো আছে হি শি ইট, দে দিতে পারি আমরা, THEY দে, দে মানে কি তারা, তারা মানে কি অধিক। তাহলে সিঙ্গুলার থার্ড পারসনের ভিতরে আবার কি সিঙ্গুলার আছে আবার প্লুরাল আছে, মানে প্রতিটা ফর্মে প্রতিটা নাম্বারের মধ্যে প্রতিটা পারসনের মধ্যে দেখো কি আছে, সিঙ্গুলার আছে প্লুরাল আছে, সিঙ্গুলার আছে প্লুরাল আছে। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের শব্দতে কি যে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার হওয়া লাগবে, সিঙ্গুলার হলে ওই ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। ওই যে ভার্বের ভিওয়ান ছিল, ভিওয়ানের সাথে কি হবে, এস বা ইয়েস যুক্ত হবে। তো শুধুমাত্র কোন কোন পারসনের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, আর কোথাও কোনো কিছু আমার দেখা লাগবে না, শুধুমাত্র দেখবো যে থার্ড পারসন কথা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত হবে। তাহলে এখানে একটা আমি একটু বলছি যে দেখো ওই জিনিসটা থাক, আমি এখানে যদি দিচ্ছি যে রোহান goes to school, রোহান goes to school, রোহান goes to school, রোহান goes to school। এখানে এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, এটি হচ্ছে প্রিপজিশন, এটি হচ্ছে অবজেক্ট। তো আমরা এই যে কত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। এখানে দেখো আমাদের ভার্বটা কি আছে, গো, আমাদের ফর্মটা হবে কেমন, ফর্মটা হবে যেমন গো ওয়েন ওয়ান, এখানে কিন্তু শুধু গো থাকতো, কিন্তু এখানে ইয়েস যুক্ত হয়েছে কেন, কারণ আমার সাবজেক্ট হচ্ছে কি, এই যে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। মানে আমি শুধু রহিমকে, রহিম মানে কি আমি, আমরা ভাবি এখানে রহিম হচ্ছে বাইরে আছে, তো রহিম আছে এখন থার্ড পারসন, মানে থার্ড পারসন রহিম, রহিম কয়জন হয়, একজন হয়, রহিম নাম একজন নাম দেওয়া, আমি কি নির্দেশ করছি, কাকে নির্দেশ করছি, রহিমকে নির্দেশ করছি, তো রহিম হচ্ছে এখানে একজন। তো এই রহিম হচ্ছে থার্ড পারসন এবং থার্ড পারসনের ভিতরে সে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এই ভার্বের এই সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক থাকে, কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও তোমার কি বানাতে হবে, সিঙ্গুলার বানাতে হবে। কিভাবে সিঙ্গুলার বানাবো, এই ভার্বের শেষে যদি ইয়েস যুক্ত করে দাও, তাহলে ইয়েস বা ইয়েস যুক্ত করে দাও তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আর যদি ইয়েস যদি না দাও, শুধু গো ফর্মে রেখে দাও, তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল নাম্বারে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা এখানে বুঝলাম কি যে সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শনাক্ত করার সময় ভালোভাবে খেয়াল করব সাবজেক্টের সাথে মূল ভার্বের যে একটা সম্পর্ক আছে কিনা, এটা একটু ভালোভাবে খেয়াল করলে এটা খুবই ভালোভাবে শনাক্ত করা যাবে। তো আমি আবার একটু রিপিট করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বা ঐতিহাসিক ঘটনা, নিকটবর্তী ভবিষ্যৎ, চিরন্তন সত্য ইত্যাদি বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চেনার উপায় কি, বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই, ওয়া, ইয়া, ও ইত্যাদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট। এবং সাবজেক্ট জিনিসটা কি, সাবজেক্ট হচ্ছে যিনি কাজটি সম্পন্ন করে তিনি হচ্ছে কর্তা, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। আর অবজেক্ট কি, যা কর্তা যার দ্বারা কাজটি সম্পন্ন করে সেটি হচ্ছে অবজেক্ট। আর ভার্ব জিনিসটা কি, যাওয়া আসা খাওয়া দাওয়া, এটা হচ্ছে ভার্ব। আর সবসময় মনে রাখবা যে একটা বাক্যে ভার্ব ছাড়া কখনো কোনো কাজই করা যায় না,
ভার মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভার ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না, মানে কোনো টেন্স কোনো বাক্যই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় না ভার ছাড়া। এটা বোঝানো হচ্ছে কোনো কাজই সম্ভব নয় ভার ছাড়া। তো আর হচ্ছে কি বলা হয়েছে যে গঠন গেল, এই গঠন গেল, গঠনের পরে আমরা একটি বাংলা বাক্য দিলাম যে আমি ভাত খাই। এখানে বাংলা ক্রিয়াপদ শেষে রস্বই ছিল, তো রস্বই ছিল, এই রস্বইটা দেখে বুঝতে পারছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং এরপরে আমরা কি ওইটা ওই বাংলা বাক্য থেকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করে আমরা ওটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যে গঠনটা ছিল সেই গঠন অনুযায়ী আমরা সাজাইছি। প্রথম সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর আমরা অবজেক্টে অবস্থান দেব। এবার এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে সেটা আমরা পরপর যুক্ত করবো, প্রিপজিশন যোগে এটা আমরা যুক্ত করব। এবার সেন্টেন্স বড় করা যায় সেটা পরে আমি দেখাবো। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কাজ করতে হলে আমাদের আরো কিছু শর্ত আছে। আমাদেরকে নাম্বার চিনতে হবে এবং পারসন শিখতে হবে। পারসন কত প্রকার? পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কারা? আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কারা? সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা। আচ্ছা, আর থার্ড পারসন কারা? থার্ড পারসন হরে হচ্ছে তিনি, সে, রহিম, করিম, শ্যাম ইত্যাদি। মানে আমি, আমরা বাদে বাকি সবাই হচ্ছে থার্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে কি থার্ড পারসন। এখন এই এই যে পারসন গুলোর মধ্যে আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ একটাই বারবার একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে কি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে সাবজেক্ট কি সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট সাবজেক্ট এখানে এই সাবজেক্ট, এই যে সাবজেক্টটা দিয়ে খেয়াল রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাছাড়া আর কোনো এখানে শর্ত নয়, এস বা ইএস যুক্ত হবে। তাহলে এস বা ইএস যুক্ত হবে, আর তারপরে কি অবজেক্ট বসাবো। আমি এখানে আরো কিছু বাক্য দিতে পারি, যেমন আমি বই পড়ি। আমি বই পড়ি, এখানে দেখো পড় আর রস্যি আছে, কিন্তু এখানে একটা রস্যা এসেছে। ও আর রস্যি, এই রস্যি কার্তিক কি এসেছে একটা রস্যাই। তাহলে কি হবে? আর আমাদের গঠনটা কি? গঠনটা হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো প্রথম সাবজেক্ট কি? আমি ইংরেজি আই। তারপর কি আমার একটা ভার লাগবে। ভার আমি বারবার বলেছি বাংলা বাক্যে ভার কোন জায়গা থাকে? লাস্টে থাকে। এই পড়ি, পড়াটা হচ্ছে কি ভার। তো পড়া ইংরেজি কি? রিড। তাহলে আর ই এ ডি, রিড। তাহলে আই রিড, কি পড়ি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। আমি কি পড়ি? আমি বই পড়ি। তাহলে আই রিড দা বুক। এখন দেখছো এখানে কিন্তু কর্তা কি? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, তাই এখানে ভার্বের কোনো পরিবর্তন নয়। এখানে কর্তা যদি থার্ড পারসন যখনই মাত্র হবে তখনই মাত্র এই ভার্বের শেষে একটা পরিবর্তন হবে, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। এখানে যদি বলতে সে বই পড়ে, এখানে যদি বলতে সে বই পড়ে, আমি এটা একটু লিখি দেখি, সে বই পড়ে, তাহলে ওটা কি হবে? সে বই পড়ে, কি হবে? সে বই পড়ে। তো সে ইংরেজি কি? তাহলে সি, সি। তাহলে পড়া, পড়ে, পড়ে, পড়ে। এখানে একটা ইয়া আইছে দেখো, ইয়া। তাহলে পড়ে মানে কি? পড়া হচ্ছে রিড, রিডের সাথে একটা ইয়ে যুক্ত করলাম, তাহলে সি রিডস। কর্তা কি এখানে? থার্ড পারসন। কর্তা কোন পারসন? থার্ড পারসন। এই যে কর্তা কি? থার্ড পারসন। এবং থার্ড পারসনের ভিতরে আবার কি? থার্ড পারসনের ভিতরে আবার কি? সিঙ্গুলার নাম্বার। কর্তা কি এখানে? একজন বোঝাচ্ছে, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই আমরা কি বার করলাম? সি। তাহলে সি রিড, সির জন্য, সের জন্য সি। আর রিড মানে পড়ে, পড়ার সাথে ভার্বের সাথে যুক্ত করলাম, কি পড়ে? বই পড়ে। সি রিড দা বুক, সে বই পড়ে। এখানে আমি যদি আরো বাক্য দিই, তারা
নদীতে মাছ ধরে, তারা নদীতে মাছ ধরে, তাহলে তার ইংরেজি কি হবে? দেখো এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, আগে আমার সাবজেক্ট ভার অবজেক্ট খুঁজে বের করবা, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে ধরে, ধরেটা হচ্ছে কি ভার, লাস্টে চলে আসবা, এই হচ্ছে সাবজেক্ট, এই ভার খুঁজে বেরলাম, অবজেক্ট কি পাবো না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে তারা নদীতে মাছ ধরে, তার ইংরেজি কি? এবার আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাবো। আমি সাবজেক্ট পাই গেছি, অবজেক্ট পাই গেছি, সাবজেক্ট ভার অবজেক্ট পাই গেছি, আমার আর কিছু পাওয়ার দরকার নাই, যেটা অতিরিক্ত আছে সেটা আমি এই তিনটি বসানোর পরে সেটা প্রিপজিশন যোগে সেটা বাইরে বসে দেবো। ওকে, তো খেয়াল করো, আমার প্রথমে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট এখানে কি? কারা মাছ ধরছে, কিন্তু তারা মাছ ধরছে, মানে এদের দ্বারা তো, এরা তো মাছ ধরছে নাকি, এদের দ্বারা তো মাছটা ধরা হচ্ছে। তো তারা ইংরেজি কি? তারা হচ্ছে দে, তারা ইংরেজি হচ্ছে দে। এখন দের পরে আমার একটা ভাব লাগবে, ভাবটা কি? ধরা। ধরা ইংরেজি কি? ক্যাচ। ক্যাচের ইংরেজি হচ্ছে CATCH, ক্যাচ। তাহলে দে ক্যাচ, কি ধরছে? তারা মাছ ধরছে। দে ক্যাচ দা ফিশ, দে ক্যাচ দা ফিশ, দে ক্যাচ দা ফিশ। কোথায় ধরছে? এই যে দেখো, এখন আরো প্রশ্ন করা যায়। দে ক্যাচ, তারা ধরছে, কি ধরছে? মাছ ধরছে। কোথায় ধরছে? নদীতে। তাহলে একটা নির্দিষ্ট করে একটা জায়গা বুঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে, কোনো কিছুর মধ্যে অবস্থান বুঝালে ইন ব্যবহৃত হয়। এখানে একটা প্রিপজিশন যুক্ত চলে এসেছে। তাহলে দে ক্যাচ দা ফিশ ইন দা রিভার, ইন দা রিভার, ইন দা রিভার, দে ক্যাচ দা ফিশ ইন দা রিভার। এখানে দেখো এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, আর ফিশটা হচ্ছে একটা নাউন, একটা অবজেক্ট, আর রিভারটা এখানে অতিরিক্ত, মানে এটা সম্পূর্ণ অবজেক্ট হিসেবে গণনা করা হচ্ছে। এটা সম্পূর্ণ কি অবজেক্ট, এটা সম্পূর্ণ হচ্ছে অবজেক্ট। তো দে ক্যাচ দা ফিশ ইন দা রিভার, অর্থাৎ কি তারা নদীতে মাছ ধরে। বাংলা বাক্যে দেখো এখানে কি আছে? ধরে, ধরে। তার মানে এখান থেকে রয় একারের জন্য একার আছে না একটা, রয় একারে, এই রয় একার থেকে কি এসেছে? একটা একার এসেছে, ইয়া। ধরে ইয়া, তার মানে এই ইয়া এসেছে। ইয়াটা হচ্ছে একটা বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই ওয়া ইয়া ও যদি যদি থাকে তাহলে সেটি ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এমন ধরনের বাক্য বলতে হবে যে তারা নদীতে মাছ ধরে, মানে রস্যই ওয়া ইয়া ও, তোমার এরকম ধরনের বাক্য তৈরি করতে হবে। তোমার কিন্তু বলা যাবে না যে আমি ভাত খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি বই পড়তেছি, আমি খেলবো, আমি ঘুমো, এরকম ধরনের কোনো কিছু বাক্য বললে তোমার কিন্তু বাক্যটি কিন্তু কারেক্ট হবে না, সেটি ইনকারেক্ট হয়ে যাবে। তো সঠিক করতে হলে তোমার কি করতে হবে? ওই যে বাংলা ক্রিয়াপদ, যদি বাংলা বাক্য বানাতে চাও তাহলে রস্যই অ ইয়া আ ইত্যাদি এগুলো থাকা লাগবে, তাহলে সেটি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত প্রকার শর্ত ছিল আমি সেগুলো আলোচনা করেছি। আর একটু বাকি আছে যে ধরুন ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা বলতে কি? আমাদের মুক্তিযুদ্ধের ঘটনা। আমাদের মুক্তিযুদ্ধ ঘটনা কি? এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা স্মরণীয় একটা ঘটনা। তো এই ধরনের ঘটনা যদি প্রকাশ করে তাহলে নিঃসন্দেহে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কি? সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তার মানে কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ কি সূর্য পূর্ব দিকে ওঠে। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য ঘটনা। সত্য না? প্রতিদিন তো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সত্য ঘটনা। তারপর কি? ঐতিহাসিক ঘটনা, নিকটবর্তী ভবিষ্যৎ। নিকটবর্তী ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছে? এই বাক্যটা বলছে যে আগামীকাল স্কুল ছুটি থাকবে, আগামীকাল স্কুল ছুটি থাকবে, থাকবে। তো এইটা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ। মানে কি? নিকটবর্তী ভবিষ্যৎ মানে সামনের যে দিনগুলো আস্তে আস্তে কি নিকটে হয়ে নিকটে আসতেছে, খুবই নিকটে, মানে কি স্বর্ণপূর্ণে কাছে। এটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কি? ছুটি থাকবে, এখন কি ছুটি না? এখন ছুটি না, ছুটি হতে হবে সামনের যে দিনগুলো। এটা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ, একটা বাক্যের উদাহরণ দিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত প্রকার শর্ত ছিল আমি সেগুলো আশা করি তোমাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি।
যতটুকু মানে দরকার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি কিছু সামান্য কিছু ত্রুটি হয়ে থাকে কিংবা ভুল ত্রুটি হয়ে যায়, সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, আমি সেটুকু সংশোধন হওয়ার চেষ্টা করব এবং আরো কিছু যদি আপডেট পাই সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই যে 12টা টেন্সের আজকে আমার ইচ্ছে ছিল যে টেন্সটা খুবই সহজে শর্টকাট টেক্সটিং এর মাধ্যমে টেন্সটা আমি উপস্থাপন করব। তো সত্যি কথা বলতে যে শর্টকাট টেকনিকটা এখন অ্যাপ্লাই করলে কেউই বুঝবে না। আমার আগে 12টা টেন্সের ফুল বিস্তারিত আলোচনা করতে হবে, করার পরে টেন্সের যেটা শর্টকাট যে টিক্স যার মাধ্যমে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে কোন টেন্স খুব সহজে চেনা যাবে এই টিক্সটা অবলম্বন করব। এটা হচ্ছে পরে যে সময় আমরা 12টা টেন্সকে সম্পূর্ণ চিনব এবং আমাদের একটা আত্মবিশ্বাস জন্মাবে, সে সময় আমরা শর্টকাট টিপস সেগুলো ব্যবহার করব। তো আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী যে ধারাবাহিক যে টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওটি আমি আলোচনা করব একটু মানে একদিন বাদে একদিন এটা আমি আলোচনা একটি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব। পরবর্তী দিন আমার মানে কার্যক্রম থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা তোমার দৃষ্টিতে দেখবে। এটুকু আজকে এই ভিডিওটি মানে এটুকু ছিল আমার পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।